নমস্কার স্যার, আমাদের কড়া খবরে আপনাকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরশুদিন যে বাজেট পেশ হলো রাজ্য সরকারের, সেই বাজেটে কিন্তু একাধিক শিল্প উন্নয়নের কথা আছে এবং বিভিন্ন নতুন বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। আমরা তো দেখেছি 15 বছর ধরে একটা সরকার ছিল এই রাজ্যে। তার সেই সময় কিন্তু কোনো বাজেটে সেরকম কিছু শিল্পের কথা আসতোই না। শিল্পের কথা বললে ঘুগনি শিল্প, চপ শিল্প ইত্যাদি এইসব কিছুর উদাহরণ দিতেন তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী। এবারে কি সোনার বাংলা তৈরি হওয়ার দিকে অগ্রসর হচ্ছে? আপনাকে এই ব্যাপারটা বোঝাই। আপনি দেখবেন নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়ার মধ্যে ধীরে 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 ডিফারেন্স বাড়ছে। সাউথ ইন্ডিয়া বড় লোক হচ্ছে, নর্থ ইন্ডিয়া গরিব হচ্ছে। কেন নর্থ ইন্ডিয়া গরিব হচ্ছে? কারণ নর্থ ইন্ডিয়ায় কোনো বন্দর নেই। তাহলে ঐতিহাসিকভাবে এই পাটলিপুত্র যে সাম্রাজ্য ছিল বা তার আগে যে গুপ্তদের সাম্রাজ্য ছিল, তারা কি করে চলতো? বা আমাদের পাল বংশ, এরা যে একটা, এবং এক সময় আপনারা জানেন বেঙ্গলের ইকোনমি দিল্লির সমান ছিল, ইভেন যখন সুলতানরা ছিল। কি করে টাকাটা আসতো? টাকাটা আসতো এই মেরিটাইম ইকোনমি থেকে। মেরিটাইম ইকোনমি মানে কি? গঙ্গা। মা গঙ্গার শেষ প্রান্ত কোথায়? আজকের দিকে বাংলাদেশ চলে যাওয়ার পর একমাত্র আমাদের গঙ্গাসাগর। সেই জন্য আজকে নতুন সরকার যেটা ভাবছে, এই পুরো নর্থ ইন্ডিয়াকে এবং পুরো নর্থ ইস্ট ইন্ডিয়াকে রিভাইভ করার জন্য একটা বড় গভীর সমুদ্র বন্দর বানাচ্ছে। মানে এটা আনফরচুনেটলি যে 1967 এর পর আজকে এত বছর পর, প্রায় 60 বছর পর এখানে আরেকটা বন্দর হচ্ছে। দ্বিতীয়ত নর্থ ইন্ডিয়া এবং ইয়ে থেকে যাতে নাকি ওখানকার ওরা এই যে যাদের উন্নতি হচ্ছে না, ধরুন ছত্তিশগড়, বিহার, তারপর ধরুন আপনার ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পূর্বাংশ বা পুরো নর্থ ইস্টের 7খানা ইয়ে, ওদের যাতে ওদের প্রোডাক্ট যাতে এখানে এসে পৌঁছায়, তার জন্য দুটো রেল প্রজেক্ট ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিটি আজকের দিনে কলকাতার উপর ডিপেন্ডেন্ট। যাতে তারা ইন্ডিপেন্ডেন্ট সিটি হয়, সেই জন্য আপনার খড়গপুর, কোচবিহার এরা যাতে ইন্ডিপেন্ডেন্ট, যাতে কলকাতার উপর ডিপেন্ডেন্ট না হয়। বালুরঘাট, এই প্রত্যেকটা জায়গায় এয়ারপোর্ট দেওয়া হচ্ছে, মেডিকেল কলেজ দেওয়া হচ্ছে, যাতে ডাক্তার দেখাতে কাউকে কলকাতায় না আসতে হয়। প্রত্যেকটি মেডিকেল কলেজ দেওয়া হচ্ছে যাতে মানে হাই কোয়ালিটির টিচার রিক্রুট করা যায়, ভালো প্রফেসর আনা যায়, ভালো সেখানে চিকিৎসা দেওয়া যায়। তো এখানে একটা ওভারঅল উন্নতির কথা ভাবা হচ্ছে, যেটা লাস্ট বোধহয় 62 বা 67 সালে ভাবা হয়েছিল, যার পর ভাবা হয়নি। তো সেভাবে একটা নতুন ভাবে ভাবা হচ্ছে। কারণ এটা তো মানতে হবে, আমাদের মুখ্যমন্ত্রী যিনি, উনি শিশিরবাবুর ছেলে। শিশিরবাবু ওই যুগটা দেখেছেন। মানে খুব কম লোক আজকে বেঁচে আছেন যারা ওই যুগটা দেখেছেন। এই শিশিরবাবু তাদের মধ্যে একজন, যারা প্রফুল্ল সেনকে দেখেছেন, যারা বিধান রায়কে দেখেছেন। তো সেই অভিজ্ঞতাটা হয়তো বা এই আমাদের যে অর্থমন্ত্রী আছেন শোভন বাবু, তিনি একটা বিজনেস ফ্যামিলির ছিলেন, তিনি সারা পৃথিবী দেখেছেন। তো তাদের অভিজ্ঞতা থেকে তারা এই বাজেটটা তৈরি করেছেন, যাতে আগামী দিনে বেঙ্গলকে মহারাষ্ট্রের লেভেলে অন্তত নিয়ে যাওয়া যায় নেক্সট 8 বছরের মধ্যে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, নেক্সট 8 বছরের মধ্যে আপনি দেখতে পাবেন বেঙ্গল আর মহারাষ্ট্রের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দেখছি নতুন বিমানবন্দর তৈরি হওয়ার ক্ষেত্রে পুরুলিয়া এবং আরো কয়েকটা খড়গপুর এগুলো এগিয়ে আছে। এই ব্যাপারে মানুষ কতটা সুবিধা? দেখুন, খড়গপুরে আমরা যখন পড়তাম, ক্যাম্পাসে আসতে লোকে ভয় পেত। তখন রাস্তাও ছিল না, তখন অটলজি রাস্তাও তৈরি করেননি। অটলজি মানে সবে ক্ষমতায় এসছেন। ক্যাম্পাস ইন্টারভিউতে বড় কোম্পানি আসতো না। তারপর তো অটলজি রাস্তা বানালেন, তারপর কিছু অন্তত কলকাতা এয়ারপোর্ট। কিন্তু খড়গপুর একটা এত বড় একটা সিটি, একটা রেলের সেন্টার, ওখানে একটা টেক সেন্টার, ওখানে এত বড় একটা ধরুন 3000 একর জমি ছিল যেখানে ইন্ডাস্ট্রি করা যেত, যেটা মমতা ব্যানার্জি করলেন না। এখানে যদি একটা এয়ারপোর্ট না থাকে, তাহলে সারা পৃথিবীর যে মানে টেক জায়ান্টসরা, তারা কেন খড়গপুরে আসবে? তারা বোম্বে আইআইটি যাবে, তারা ম্যাড্রাস আইআইটি যাবে। যে জন্য বোম্বে উন্নতি করছে, ম্যাড্রাস আইআইটি উন্নত করছে, কিন্তু আপনার খড়গপুর উন্নতি করতে পারলো না। আজকে খড়গপুর, মেদিনীপুর এবং কলাইকুণ্ডা নিয়ে একটা নতুন একটা বড় সিটি টাইপের প্ল্যানিং হচ্ছে। কোচবিহারে একটা প্ল্যানিং হচ্ছে, কোচবিহার আলিপুরদুয়ারকে একটা মানে একসঙ্গে নিয়ে। জলপাইগুড়ি, শিলিগুড়িতে আপনি দেখেছেন মেট্রো, সেখানে একটা নতুন প্ল্যানিং হচ্ছে। বালুরঘাটে একটা এয়ারপোর্ট দেওয়া হচ্ছে, যাতে রায়গঞ্জ বালুরঘাট এরা এই অ্যাডভান্টেজটা পায়। তো এইভাবে জিনিসটাকে প্ল্যান করা হচ্ছে, যাতে তারা ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিক্ট, ইন্ডিপেন্ডেন্ট সিটি হিসাবে ইয়ে করে। একটা লোককে যেন বালুরঘাট আসার জন্য কলকাতায় এয়ারপোর্টে না নামতে হয়, সে যেন ক্যালিফোর্নিয়া থেকে এসে সোজা বালুরঘাটে নামতে পারে। সেই ব্যবস্থাটা নইলে তো বড় ইন্ডাস্ট্রি সেখানে আসবে না। আপনি যদি ওখানে বলেন যে মালদা গিয়ে ওখান থেকে বাসে করে যান, তাহলে বালুরঘাটে ইনভেস্ট পেলাম। দ্যাটস ওয়াই এয়ারপোর্ট ইজ নিডেড। এবং এটা মোদিজি গত 10 বছর থেকে ভেবেছিলেন, এবং আমাদের শুভেন্দু বাবু বা আপনি আমাদের যে অর্থমন্ত্রী, ওনার তো লেখা আপনারা তো জার্নালিস্টরা প্রত্যেক রোববার পড়েনি টাইমস অফ ইন্ডিয়ায়। তো তারা তাদের যে ভাবনা, সেই ভাবনাটাকে তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন।
এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিতর্কের সৃষ্টি হয়েছে মিড ডে মিল, যে সরকারি বিদ্যালয়গুলোতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে, এই নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে মানে বিরোধীরা বলতে শুরু করে দিয়েছে যে ইসকনের মতো একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন। প্রথম কথা হচ্ছে যে মিড ডে মিল যেদিন থেকে শুরু করেছেন অটল বিহারী বাজপেয়ীজি, এটা তো অটলজির সর্বশিক্ষা অভিযানের সেদিন থেকে মিড ডে মিল চুরি হয়। সর্বশিক্ষা অনুষ্ঠানের অভিযানের যে পেন পেন্সিল খাতা সব চুরি হতো, সেগুলো অন্যান্য কমরেডদের রাস্তার যে দোকান আছে সেই দোকানে পাওয়া যেত। এই চুরিটাকে অ্যাবসলিউটলি বন্ধ করতে হবে, নাম্বার ওয়ান। বাচ্চারা আজকের দিনে যাবেন, দেখবেন ডিমের একটা 6.5 টাকায় ডিম পাওয়া যায়, ডিমের একটা খোলা পায়, ডিম পায় না, টেলটেলে বাচ্চারা খেতে চায় না খাবার। আমি আপনাকে 6 মাস পর আপনি সার্ভে করে দেখবেন, আজকে বাচ্চাদের স্যাটিসফ্যাকশন লেভেল দেখুন, 6 মাস পর স্যাটিসফ্যাকশন দেখুন। কিন্তু এখানে পুষ্টির একটা ব্যাপার বলছে যে পুষ্টি, ডিম খেলে পুষ্টি হবে, আর এই নিরামিষ ভোজি সেটাতে তো পুষ্টি সেরকম ভাবে পাবে না বাচ্চারা। প্রথম কথা হচ্ছে নিরামিষের মধ্যে সোয়াবিন আছে, সোয়াবিনের প্রোটিনের পরিমাণ মাটনের ডাবল। এটা আমাদের জ্যোতি বসুর, আমি অন্য কথাও বলছি না, জ্যোতি বসুর যে লার্নিং ইংলিশ যেটা পড়িয়ে আমাদের বোকা বানিয়েছিল, সে লার্নিং ইংলিশে লেখা আছে যে, আমি অন্য কথাও বলছি না, জ্যোতি বসুর লার্নিং ইংলিশে লেখা আছে, যেটা আমাদের সময়, আমরা তো প্রথম ব্যাচ, আমাদের সময় সে এখানে প্রোটিন মাংসের ডাবল, ডিমের 3 গুণ। তাহলে যদি সোয়াবিন বা পনির দেয় তাহলে এটা কম কি করে হচ্ছে? দ্বিতীয়ত ডাল দেওয়া হচ্ছে, ডালের মধ্যে কমপ্লিট প্রোটিন আছে। তৃতীয়ত আমি আপনাকে বলছি, আজ থেকে 6 মাস পর আপনি একটা সার্ভে করুন। আপনি বাচ্চাদের জিজ্ঞেস করবেন যে এই যে গত 10 বছর 8 বছর তারা যে স্কুলে পড়েছে, যে খাবার খেয়ে এসছে, আগামী 6 মাস যে খাবারটা খাচ্ছে, পার্থক্য দেয়। তৃতীয়ত হলো টিচারদের মুক্তি দেওয়া হলো এই জায়গা থেকে। মাস্টারমশাইরা আসুন, তারা পড়াশোনা করেন। আপনি দেখুন হায়দ্রাবাদ কোথায় চলে গেছে এডুকেশন। হায়দ্রাবাদের নতুন আইআইটি খুলেছে, তারা আজকে বোম্বে আইআইটির সঙ্গে পাল্লা দিচ্ছে। ট্রিপল আইটি, তারা কোন জায়গায় চলে গেছে? হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি। কারণ পড়াশোনার পরিবেশ আছে, মাস্টারমশাইরা শুধু পড়াশোনা করায়। এখানে মাস্টারমশাইকে আপনি দায়িত্ব দিয়ে দিচ্ছেন পার্টি অফিসে বসার, মাস্টারমশাই দায়িত্ব দিচ্ছেন আপনি এই খাবার দাবারের। পড়াশোনাটা কি করে হবে? আমরা সেই জায়গাটা ইনশিওর করার চেষ্টা করছি। দ্যাট ইজ নাম্বার 2। নাম্বার 3 হলো, এখানে সরকার 10 টাকা দিলেও, আমি আপনাকে বলছি, যেখানে নাকি আগে ঠিকাদারদের দেওয়া হতো, সেখান থেকে আপনার কাটমানি চলে যেত এটসেট্রা, এখানে কিন্তু মানে 10 টাকা, আগে 6.5 টাকা দিয়ে বাচ্চারা 4 টাকার খাবার পেত না। আজকে আপনি 10 টাকা দিচ্ছেন, আমার বিশ্বাস ইসকন নিজের থেকে আরো বোধহয় 5 টাকা দিয়ে 15 টাকার খাবার দেবে। আপনারা একদিন গিয়ে খেয়ে আসুন সাংবাদিকরা, এবং আপনারা দরকার হলে আপনারা আজ থেকে 6 মাস পর একটা সমীক্ষা নিন যে তারা আগেরটা স্যাটিসফাইড ছিল না এইটা স্যাটিসফাইড। আর লাস্টলি আমি বলছি, যদি কোনো অর্গানাইজেশন, আল আমিন মিশন থেকে শুরু করে এটসেট্রা, যারা কুয়েত থেকে টাকা পায় বা কাতার থেকে টাকা পায়, তারা যদি রাজি হয় ইসকন যে খাবার দিচ্ছে তার সঙ্গে তারা একটা ওই 10 টাকা দিয়ে, তার সঙ্গে তারা একটা এত বড় একটা মাছের পিস দেবে, বা 2 পিস মাটনের পিস দেবে প্রতিদিন, বা 2 পিস ডিম দেবে, আমি গভর্নমেন্টকে বলবো যে আপনারা ইসকনকে না দিয়ে তাদের দায়িত্ব দিন। দেবে, তারা রাজি আছে। সারা পশ্চিমবঙ্গের 1 কোটি ছেলে মেয়েকে তারা রাজি আছে দিতে। ইসকনের থেকে বেটার খাবার দিতে পারবে, একটা মাছ একটা এক্সট্রা দিতে পারবে, একটা মাংস এক্সট্রা দিতে পারবে। বলে লাভ নেই, একদম সঠিক ডিসিশন। এক্ষেত্রে অনেকেই বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই কি সত্যি হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপি এলে মাছ মাংস বন্ধ করে দেবে বাংলায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে তার কি প্রথম একটা অধ্যায় শুরু হতে চলেছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি একবার ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক মিটিং গুলো হয় ওখানে একবার আসুন, এসে দেখুন আমরা মাছ মাংস খাই নাকি। রীতিমতো মাছ মাংস খাই, ওনারা যা খান তার থেকে বেটার মাছ মাংস আমরা খাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনারা কদিন মাছ মাংস খাওয়াতেন? মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন সপ্তাহে কদিন মাছ মাংস খাওয়াতেন? একদিনও না। ডিম খাওয়াতেন, সেই ডিমের বাঁকা পাওয়া যেত, ডিমের কুসুম পাওয়া যেত না। ঠিক আছে, যে রান্না করতো সে রান্না খাওয়া যায় না। তো এইসব বলে লাভ আছে? আপনি কোথায় আমিষ খাওয়াতেন? আপনি কিছুই খাওয়াতেন না। আপনি যে ভাত দিতেন, যে ডাল দিতেন, সে বাচ্চারা খেতে পারতো না সেই খাবার। খাবার বলে। আরেকটা জিনিস আমরা দেখলাম বাজেটে, যেটা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে, প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এই যে মাদ্রাসাতে কিন্তু 61% কমিয়ে দেওয়া হলো বরাদ্দ অর্থ যা। এক্ষেত্রে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কিন্তু মাদ্রাসা নিয়ে একটা বিশেষ মানে একটা খুব ভালো অ্যামাউন্ট বরাদ্দ করা হতো, করা হতো মুসলিমদের উন্নয়নের কথা। এখানে বলা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। তাহলে কি সবার সাথে নয় এই সরকার? সবার সাথে যদি হয় তাহলে এই যে যারা মাদ্রাসায় পড়ে তাদের ইমিডিয়েটলি মাদ্রাসা সেরে সব ছেলেমেয়েরা, যেখানে হিন্দু ছেলেমেয়েরা পড়ে, যেখানে খ্রিস্টানের ছেলেমেয়েরা পড়ে, যেখানে ছেলেমেয়েরা পড়ে, বৌদ্ধ ছেলেমেয়েরা পড়ে, শিখদের ছেলেমেয়েরা পড়ে,
সেখানে এসে তারা পড়াশোনা করে, তাদের ওখানে পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আজকে খ্রিস্টানদের স্কুল আছে তো, খ্রিস্টান তারা ভিক্ষা চায় গভর্নমেন্টের কাছে, ভিক্ষা চায় না। তাহলে আপনারা মাদ্রাসার জন্য আপনারা গভর্নমেন্টের থেকে টাকা চাইবেন কেন? যদি চালাতে হয় তাহলে ওখান থেকে টাকা নিয়ে আসুন, আপনাদের সাধারণত দেশ থেকে। ঠিক আছে, যদি চালাতে হয়, খ্রিস্টানরা তো চালায়, তারা আমেরিকা ইউরোপ থেকে নিয়ে আসে এখানে ব্রেন ওয়াশ করার জন্য। খ্রিস্টানরা তো এমনি এমনি এখানে চালায় না, খ্রিস্টানরা এখানে এটা চালায় ব্রেন ওয়াশ করার জন্য। হুম। আপনার মনে হলে আপনারাও সেটা করুন। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিমদের জন্য উন্নয়ন করেছেন, এখানে বলা হচ্ছে যে বিজেপি সরকার শুধুমাত্র হিন্দুদের সরকার। গতকাল তামান্নার মা, তামান্নাকে যারা খুন করেছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে। যেখানে আপনি 2 মাস আগে দেখেছেন যে আহ, রত্না দেবনাথকে কিভাবে নোংরা ভাষায় গালাগাল দেওয়া হয়েছে। বিজেপি সবার সরকার, বিজেপি যদি এটা হতো তাহলে তপন কান্তুর পাশে কেউ দাঁড়ায়নি। আজকে যেই মাত্র দেখেছে সিপিএম যে হরগোবিন্দ দাস, চন্দন দাস এরা হিন্দু আর এদের হত্যা করেছে মুসলমান, সিপিএম তাদের নিজেদের ক্যাডার হরগোবিন্দ, গোবিন্দ এবং চন্দন তাদের ছেড়ে চলে গেছে। কিন্তু এখানে তামান্নার মা সিপিএম এর ক্যান্ডিডেট, তামান্নার মা মুসলমান, তারপরেও তামান্নাকে যারা যারা হত্যা করেছে তাদের প্রত্যেককে গতকাল গ্রেপ্তার করেছে। এটা প্রমাণ করে যে রাজ্য সবার জন্য, রাজ্য সরকার সবার জন্য, শুভেন্দু অধিকারী সরকার সবার জন্য সরকার। আমরা চাই যে মুসলিম ছেলেমেয়েরা ভালো লেখাপড়া শিখুক, তারা মাদ্রাসা ছেড়ে এসে তারা মেইন স্ট্রিমে আসুক, তারা পড়াশোনা করুক, তারা আইএস আইপিএস হোক। কজন মাদ্রাসা থেকে পাশ করে আইএস আইপিএস হয়েছে, কজন নাসায় গেছে আপনি বলুন। আমরা চাই যে ওদের ভালো হোক, সেই জন্য আমরা চাই যে ওরা মাদ্রাসা থেকে বেরিয়ে আসুক, এসে মেইন স্ট্রিমে পড়াশোনা করুক। খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন বা পার্সি বা হিন্দুদের যেরকম উন্নতি হচ্ছে ওদের উন্নতি হোক। মমতা ব্যানার্জি ওদের যেরকম বোকা বানিয়ে রেখেছেন, আমরা বোকা বানিয়ে রাখতে চাইছি না। কিন্তু এই যে মাদ্রাসার যে বরাদ্দ অর্থ, এটা নিয়ে আপনার কি মত? হ্যাঁ, সেই জন্যই বরাদ্দ কমানো হয়েছে। উনি খুব ভালো মানুষ বলে 61% কমিয়েছেন। আমি, আমার কাছে যদি উনি জানতে চাইতেন বা আমার সঙ্গে যদি আলোচনা হতো, আমি বলতাম ওটা শূন্য করে দিই। 1 পয়সা দেওয়া উচিত না মাদ্রাসাকে, মাদ্রাসার উপর তুলে দেওয়া উচিত, মানে 1 পয়সা রাখা উচিত না। উনি তো ভালো মানুষ বলে 61% কমিয়ে মানে কমিয়েছেন আর কি, পুরোপুরি তুলে দেওয়া উচিত। এক্ষেত্রে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর যখন অধিবেশনে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিরোধীরা উঠে চলে যায়, এই এই যে বিষয়টা। কে বিরোধী? জোকার, দুভাগে ভাগ হয়ে পড়ে আছে, এ ওকে মানে না, ও ওকে মানে না। আজকে শুনছি ববি হাকিমের দলে, কাল শুনছি ববি হাকিমের দলে। অরূপ রায় যে মমতা ব্যানার্জির কথা মানে অনুপ্রেরণা ছাড়া যে টয়লেটে পর্যন্ত যেত না, সে শুনছি এখন মমতা ব্যানার্জিকে সরিয়ে সেই জায়গায় বসে আছে। অরূপ রায় তো শুনেছি এক সময় মানে সকালবেলা উঠে টয়লেটে যাওয়ার আগে, দিদি আমি যাবো, বলে হ্যাঁ যা, তখন উনি টয়লেটে যেতেন। সেই লোক আজকে ওনাকে সরিয়ে, এরা জোকার, এদের সম্বন্ধে মন্তব্য করে কোনো লাভ আছে? এবং ববি হাকিম মানে ফিরহাদ হাকিম, যে এককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের ববি ছিলেন। স্নেহের ভাবে না, আমি বলছি এরা সবাই তাই। এরা এক সময়, এরা এদের মধ্যে কিছু হলো বেইমান আর কিছু হলো ট্রোজান হর্স। আমাদের এই বুঝতে হবে কে ট্রোজান হর্স। এবং কালকে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সেটা সরাসরি বলেছেন যে তোমাদের আমরা কাউকে স্পেয়ার করবো না, তোমরা যত ইচ্ছাই থাকো, অ্যাক্টিং করো, এই করো, জেলে প্রত্যেককে যেতে হবে। এবং শুধু তাই না, যারা যারা চুরি করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে। এবং আমি আপনাদের মিডিয়ার থ্রুতে মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব যে শুধুমাত্র পলিটিশিয়ান না, যেসব সরকারি অফিসার, সরকারি আধিকারিক, আইএএস আইপিএস যারা চুরি করছে রোজ, বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার, ঠিক আছে, যারা যারা চুরি করছে, বা ধরুন যেসব অধ্যাপক বা শিক্ষক যারা স্কুল কমিটির টাকা চুরি করেছে, তাদের সবার সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, যাতে আগামী দিনে কেউ চুরি করতে ভয় পায়। স্যার, একটা জিনিস আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তাকে পর্যন্ত ঋতব্রত সাসপেন্ড করলো। মানে এই যে একটা ব্যাপার, মানে বোঝা যাচ্ছে না এরা কি ট্রোজান হর্স নাকি এরা অ্যাক্টিং করছে, নাকি এরা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এদের আগামী দিনে বোঝা যাবে এরা কি। এরা ট্রোজান হর্স হতে পারে যে আমাদের এই আস্থা অর্জন করার চেষ্টা করছে, আবার এমনও হতে পারে বেইমানি করছে, দুটো যে কোনো একটা হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দল থেকে বাদ, মানে এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দুটো আলাদা দল। এবার এরা এরা দাবি করছে এটা আমারটা ঠিক দল, এর দাবি করছে আমার তৃণমূলটা আসল তৃণমূল। আর দিল্লিতে আরেকটা তৃণমূল তার নামই চেঞ্জ করে নিয়েছে। তো এসব বাঞ্চ অফ জোকার, সেটা ধান্দার জন্য এক জায়গায় হয়েছিল, এবার ধান্দা যে শেষ হয়ে গেছে, সব আলাদা আলাদা হয়ে গেছে। মানে বলতে চাইছেন যে এরা কারাপশন যা করেছে সেখান সব থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু কেউ বাঁচবে না। কালকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই বাঁচার কোনো রাস্তা নেই, যত ইচ্ছা অভিনয় করো, যাই করো তোমরা, মানে অভিনয় করতে পারো, তোমরা ট্রোজান হর্স হতে পারো, বাঁচবে কেউ না। কেউ দেখলেন গতকাল কার বান্ধবী কোথায় চেয়ারটা সোনা রেখেছেন, সেখানে গিয়ে ধরে ফেলেছেন।
সব্যসাচী ফলে বাঁচার কোনো রাস্তা নেই। হ্যাঁ, সব্যসাচী দত্তর বান্ধবী, একদম একদম একদম। আমরা এর আগে দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলায়। বলছি তো সবার নাকি 4-5টা করে বান্ধবী আছে। তো তাদের যদি প্রত্যেকের 3-4 কেজি করে সোনা থাকে তাহলে বুঝুন কত সোনা পাচার হয়েছে দেশে। সোনার দাম এমনি এমনি বেড়েছে। হুম। সেইভাবে এইসব চোরেরা সোনায় কনভার্ট করে রেখেছে তাদের কালো টাকাটাকে। আবার যদি ডিমনিটাইজেশন হয়ে যায়, ডিমনিটাইজেশন হয়ে গেলে সোনার তো ডিমনিটাইজেশন হবে না, হুম। সব টাকার বদলে সোনায় কনভার্ট করে রেখে দিয়েছে, সোনার দাম বেড়ে গেছে। শতাব্দী থেকে রচনা বন্দ্যোপাধ্যায় তারা বলছে যে, রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিশেষ করে আমরা শুনলাম যে তিনি বলছেন এই সরকারের উপর আস্থা আছে, বিজেপি সরকার বাংলাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে এতদিন উনি তৃণমূল করতেন, তৃণমূল কংগ্রেস করতেন, তখন তো বিজেপির বিরুদ্ধে একাধিক কথা বলেছিলেন। আমি জানি না, এক সময় তো ওনাকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বলতেন খুব মিষ্টি মেয়ে, এই মেয়ে এটসেট্রা বলতেন। আর এখন কেন উনি রাতারাতি পাল্টি খাচ্ছেন বুঝতে পারছি না ব্যাপারটা। আমি বলছি না ঈদের সম্বন্ধে কোনো ঈদের কোনো মতিস্থির নেই। এরা আজকে এক কথা বলছে, কালকে ঠিক উল্টো কথা বলবে, আপনি আবার আমার কাছে আসবে বলবেন যে উনি উল্টো কথা কেন বলছে। এখন উনি কেন কখন আজ সোজা কথা বলেন, কখন উল্টো বলেন, কখন তার উল্টো বলেন, এর ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। এটা আপনি তাদের জিজ্ঞেস করুন, তারাই বলতে পারবে যে কেন এরা এইসব কথা বলছে। একটা শেষ প্রশ্ন করবো, বাংলায় যা কিছু এতদিন চুরি দুর্নীতি হয়েছে, যা যা কিছু কারেক্টেড হয়েছে, সেই বাংলা নতুন করে আত্মপ্রকাশ করছে এবং দেখা গেল যে বাজেটে শিল্প উন্নয়নের কথা, এভাবে মানে কত দিনের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবে বাংলা, এই কি মনে হয়? আগামী দেখুন, এই যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আটকে রাখা হয়েছিল, যেটা নাকি একসঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী যেটা গ্রিন সিগন্যাল দিলেন, সেটা যদি ছেড়ে দেওয়া হয়, এত এখানে মানে কর্মী দরকার হবে। আমি আপনাকে বলছি আমাদের যে পরিযায়ী যে শ্রমিক বাইরে আছে, পরিযায়ী শ্রমিক কিন্তু মানে 80% কমে যাবে। এবং অন্যান্য স্টেট যারা নাকি বেঙ্গলের পরিযায়ী শ্রমিকদের উপর ডিপেন্ডেন্ট ছিল, তারা মানে তারা কিন্তু অথই জলে পড়বে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমাদের এখানে কৃষির ক্ষেত্র থেকে মানে কৃষি ছেড়ে অনেকে চাষের জমি ছেড়ে তারা চলে যাচ্ছিল। এবার এই এগ্রিকালচারটাকে কিন্তু ঢেলে সাজানো হচ্ছে, তার সঙ্গে আপনি দেখেছেন বেশ কয়েকটা রিভার পোর্ট তৈরি হচ্ছে। তো যার ফলে লোকজন কিন্তু আবার কৃষির জন্য ইন্টারেস্ট, এমনকি কৃষির বাজার ছিল না, বাজারটা পুরোপুরি কতগুলো দালাল পড়ে এরা সব কন্ট্রোল করতো। আজকে যখন আপনি এদের ফ্রি মার্কেট দেবেন, লোকে কিন্তু চাষ করতে আসবে, এবং যখন চাষ করতে আসবে ওই যে বাকি যে 20% আমি বলছি তারাও কিন্তু ফিরে আসবে। ফলে আমি বলছি যে এটা 3 বছরের মধ্যে ঘটবে, আপনি লিখে রাখুন আপনি আমার থেকে। এবং সরি, এবং আগামী 8 বছরের মধ্যে আমি বলছি, আজকে যেমন কর্ণাটক, তামিলনাড়ু বা মহারাষ্ট্রের কোম্পানিগুলো আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন কলেজে আসে ক্যাম্পাস ইন্টারভিউ করতে, আজ থেকে 8 বছর পর আমি বলছি আপনি লিখে রাখুন, পশ্চিমবঙ্গে এত কারখানা আসবে, এত কোম্পানি আসবে, এত ইন্ডাস্ট্রি আসবে, আমরা অন্য স্টেটে যাব ক্যাম্পাস ইন্টারভিউ নিতে। আমাদের লোকেরা ইউপিতে যাবে, আমাদের লোকেরা কিন্তু মধ্যপ্রদেশ যাবে, আমাদের লোকেরা গৌহাটিতে যাবে, ত্রিপুরায় যাবে। এখানে ক্যাম্পাসে আমি বলছি লোক দিয়ে কেউ করতে পারবে না, কারণ কলকাতা স্টেট পোটেন্সিয়াল ইজ নট অনলি গভর্নমেন্ট। ঐতিহাসিকভাবে গত 2000 বছরে আমাদের এই পোটেন্সিয়াল আছে, আমাদের হিস্টোরিয়ানরা আমাদের সেই পোটেন্সিয়ালটা কখনো জানতে দেননি। আপনি ইতিহাস কি করেছি, আমরা দিল্লির ইতিহাস পড়েছি, শাহজাহান, জাহাঙ্গীর এটসেট্রা। কখনো আমাদের কিন্তু পালেদের যে একটা গ্লোরিয়াস 400 বছর, আমরা তাদের ইতিহাস পড়িনি, সেনেদের ইতিহাস আমরা পড়িনি। আমরা রাজা কৃষ্ণচন্দ্রের সময় যে 1 লক্ষ এখানে স্কুল ছিল সেটা জানতাম না, রানী ভবানীর আমরা ইতিহাস জানি না। আমাদের এই ডাচেরা যে ডাচদের হেজমনি তৈরি করেছিল বেঙ্গলের টাকায়, সেটা আমরা জানি না। ব্রিটিশরা যে বেঙ্গলে বিজনেস করে ব্রিটিশ হেজমনি তৈরি করেছিল সেটা আমরা জানি না। আমাদের সেই ইতিহাস শেখানো হয়নি, আমাদের শেখানো হয়েছে মুসলিমদের ইতিহাস, গিয়াসউদ্দিন বলমন ডট 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 এসব শেখানো হচ্ছে। আমি বলছি বেঙ্গলের যে পোটেন্সিয়াল আছে, বেঙ্গল পুরো নর্থ ইন্ডিয়াকে টানতে পারে, এবং আপনি 8 বছরের মধ্যে সেই রেজাল্ট দেখতে পাবেন, কারণ এই সদিচ্ছাটা আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে, নীতি আয়োগ চাইছে, এবং পুরো ভারতবর্ষ চাইছে যে বেঙ্গল ঘুরে দাঁড়াবে। আপনি জাস্ট 8 বছর অপেক্ষা করুন, ম্যাজিক দেখবেন। স্যার, আমরা দেখছি যে যে সুরাবর্তী অ্যাভিনিউ, সেই সুরাবর্তী অ্যাভিনিউ নাম পাল্টে দেয়া হচ্ছে গোপাল মুখার্জি রোড। এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠেছে, কথা উঠেছে। বিশেষ করে সিপিএম তারা কিন্তু এর প্রতিবাদ করছে এবং আলিমুদ্দিন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে ইতিহাস বিকৃত করা হচ্ছে এই নাম পরিবর্তনে। কি বলবেন? দেখুন, আপনি যদি কমিউনিস্ট পার্টির ইতিহাস দেখেন, পিসি যোশী এটসেট্রা এরা চেয়েছিলেন যে বেঙ্গলটা পুরোটা পাকিস্তানে চলে যাক, এবং এটা নিয়ে পিসি যোশী এবং ওই সময় যারা যারা অন্যান্য রতনলাল ব্রাহ্মণ টাম্মন এরা
প্রথম দিকে একটা বড় রকম প্রচার করেছিলেন। তখনকার এআইএসএফ বা ধরুন তখনকার সিপিআই এর যে কৃষক সভা, তারা এটা নিয়ে চেষ্টা করেছিলেন যাতে চলে যায়, পুরো বেঙ্গলটা পাকিস্তানের মধ্যে চলে যায়। এবার যখন নাকি কিছুতেই রাজি হচ্ছে না আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি বা এটসেট্রা, তখন শেষ অস্ত্র হিসাবে জিন্না তৎকালীন যে নির্বাচিত প্রধানমন্ত্রী সুরাবর্দিকে ইনস্ট্রাকশন দেন যে তুমি এখানে দাঙ্গা লাগাও। সেই সুরাবর্দির কাকা না মামা এই লোকটি, সুরাবর্দি নিজেই হয়তো সেই নাম দিয়ে গেছে। এই সুরাবর্দি পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, যেটা এখানে বলা হয় না সব। এবং সুরাবর্দির যে প্রিডিসেসর খাজা নাজিমুদ্দিন, সেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়। এরা সম্পূর্ণভাবে মানে হিন্দু বিরোধী। খাজা নাজিমুদ্দিন 30 লক্ষ লোককে না খাইয়ে মেরেছিল, আর সুরাবর্দি এখানে হাজার হাজার লোককে। এবং সেই সময় এই গোপাল মুখার্জি আমাদের হিন্দুদের রক্ষা করেছিলেন, এবং তার সঙ্গে এখানকার বিহারিরা, এখানকার পাঞ্জাবিরা। আপনি সেই জন্য দেখবেন যে সিপিএম বরাবর চায় এখান থেকে পাঞ্জাবি বিহারিরা চলে যায়, কারণ পাঞ্জাবি বিহারিরা যদি কলকাতা ছেড়ে সবাই চলে যায়, তাহলে বাঙালিদের পক্ষে এদের সঙ্গে লড়া মানে একটু ডিফিকাল্ট হয়ে যাবে এখানকার মুসলমানদের সঙ্গে। তো এবার ঘটনা হচ্ছে যে যখন নাকি সুরাবর্দি যথারীতি সিপিএম এর একজন, এই যে দাঙ্গাবাজ সুরাবর্দি, খুনি সুরাবর্দি, সে হলো সিপিএম এর একজন আদর্শ লোক। এবং স্বাধীনতার পর মুসলিম লীগ বেঙ্গলে তাদের ইউনিট খোলেনি, তারা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, কংগ্রেস এবং সিপিএম এ। যে জন্য এতদিন এই সুরাবর্দি নামটা ছিল, নইলে বহুদিন আগে সুরাবর্দি নামটা চলে যাওয়ার কথা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন দেশদ্রোহী, হিন্দুদ্রোহী, এবং মুসলিম লীগ বরাবর হিন্দু ধর্মের যারা সমাজের মাথা যারা আছে, এই বিশেষ করে ভট্টাচার্য, চক্রবর্তী বা বন্দ্যোপাধ্যায়, এই টাইটেল বলা যে লোকেরা আছে, তাদের ব্যবহার করে সমাজকে ব্রেন ওয়াশ করার জন্য। জানি এরা লোকে শিক্ষকদের কথা শোনে হিন্দু সমাজ, তো এরা তো প্রফেশনাল শিক্ষক ছিল, এদের যদি 2-4 পয়সা দিয়ে যদি আমরা ব্যবস্থা করতে পারি, তো তাহলে আমরা সমাজটাকে। তো এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দিয়ে তারা চেষ্টা করছে। একসময় ব্রহ্মবৈবর্ত পুরাণ লেখানো হয়েছিল শ্রীকৃষ্ণকে বদনাম করার জন্য। বড়ু চণ্ডীদাস তার শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছিল শ্রীকৃষ্ণকে লম্পট প্রমাণ করার জন্য। পরবর্তীকালে আপনি দেখবেন যে হিন্দু ধর্মের আরো বহু লোক আছে যারা মানে সকল উচ্চ বংশজাত, তাদের এই পয়সা দিয়ে মুসলিম বা খ্রিস্টান এরা ম্যানেজ করতো। তো তাদের শেষ হলো এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অ্যাবসলিউটলি দেশদ্রোহী, অ্যাবসলিউটলি হিন্দুদ্রোহী। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রীতিমতো বলেছেন যে গোপাল মুখার্জি তিনি দাঙ্গাবাজ ছিলেন। এই ক্ষেত্রে আপনার কি বলবেন? উনি তো বলবেনই, দেখুন উনি তো বলবেনই। আপনি সুরাবর্দি যে দাঙ্গা লাগিয়েছিল, দাঙ্গা লাগানোর আগে সুরাবর্দি যখন কলকাতায় মিটিং করেছিল, সেই মিটিং এ সুরাবর্দির পাশে ছিল জ্যোতি বসু। ফলে জ্যোতি বসু ওই সময় যে হিন্দু নিধন হয়েছিল তার পিছনে জ্যোতি বসুর হাত আছে। তো যার ফলে এরা মানে কমিউনিস্ট এবং মুসলমান এরা ভাই ভাই, তো এরা তো ওদের সাপোর্ট করবেই। এবং বেঙ্গলে আজকে মুসলিমের সংখ্যা যে ধরুন 20% থেকে বেড়ে যে 30% হয়ে গেছে, এর পিছনে এই বাম সরকার তথা সিপিএম এবং অতি বাম সরকার তথা তৃণমূল, এদের জয়েন্টলি হাত হাতে গত 50 বছরে এরা সেই কাজ করেছে। তো যার ফলে ও তো বলবেই, কারণ যে কোনো লোক যখন মানুষ হিন্দুদের পক্ষে থাকে তখন কমিউনিস্টদের সেটা গায়ে লাগে। কারণ কমিউনিস্টরা কিছু হিন্দুকে কিনে রেখে, এই মুসলিম লীগ কিছু হিন্দুকে পয়সা দিয়ে কিনে রেখে দেয়, তাদের মধ্যে আছে এই কমিউনিস্টরা। এরা সব মুসলিম লীগের কাছে পারচেস, মুসলিম লীগ অন্যভাবে এদের সব পারচেস করে রেখে দিয়েছে। আপনি বলছেন যে গোপাল মুখার্জি তিনি, আমরা তো জানি যে তার জন্য পশ্চিমবঙ্গ আর কি জন্ম হয়েছিল। এক্ষেত্রে তারা সিপিএম এরা তারা বলছেন যে পশ্চিমবঙ্গের জন্য গোপাল মুখার্জির কোনো অবদান নেই। না, ওরা বলছে সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে, ওরা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে বলছে। কিন্তু ঘটনা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম প্রথম যখন নাকি ঠিক হয়ে গেল যে পুরো বাংলা পাকিস্তানে চলে যাবে, তখন প্রথম ধরে শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি বলছি না, আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম একজন পশ্চিমবঙ্গের মার্ডারার, খুনি, জ্যোতি বসুর প্রথম অর্থমন্ত্রী তথা ইন্দিরা গান্ধীর অর্থ বিশেষজ্ঞ ডক্টর অশোক মিত্রর আত্মজীবনী আপিলা চাপিলাতে উনি নিজে বলেছেন যে পশ্চিমবঙ্গ যে ভাগ করে আমরা যে পেয়েছি, পাকিস্তান থেকে যে বের করে আনতে পেরেছি, তার জন্য যদি কেউ রেসপন্সিবল হয়ে থাকে তাহলে সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি। আইদার এরা মিথ্যা কথা বলছে, নইলে অশোক মিত্র মিথ্যা কথা বলছে, যে কোনো একজন মিথ্যা কথা বলছে। হয় এরা, আমরা বলছি না, অশোক মিত্র ওদের যে অর্থমন্ত্রী, যে লোকটা পশ্চিমবঙ্গের পিছনের প্রথম ছুরিটা মেরেছেন, সেই অশোক মিত্র তার জীবনী আপিলা চাপিলাতে লিখে গেছেন যে আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি শ্যামাপ্রসাদের জন্য।
এখানেই বিতর্ক শেষ। ওদের বলুন আপিলে চাপিলে তাহলে চেঞ্জ করতে।